আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী এম এ আজিম। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আজিম, যাত্রীদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। ঈদের রেলযাত্রার চিত্রটি কিন্তু আজকে বলা চলে কিছুটা ভোগান্তির চিত্রই আমাদের চোখে ধরা পড়ছে, কারণ আমরা সকাল থেকে দেখছি যে এখানে যে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাওয়ার কথা সেগুলো কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা পরেও আসলে ছেড়ে যায়নি, এবং অপেক্ষা করতে করতে মানুষের মধ্যে কিন্তু একটি দুশ্চিন্তার ছাপ চলে এসেছে। সেই চিত্রটিও আমরা এখানে দেখেছি। অনেকে কিন্তু ঈদ যাত্রায় সফল করতে তারা কিন্তু আসলে ট্রেনের মধ্যে জায়গা না পেয়ে ট্রেনের ছাদে পর্যন্ত উঠেছেন, সেগুলো আমরা দেখেছি। এবং এই যে চিত্রটি, এটি কিন্তু বিগত কয়েক বছরের ঈদের চিত্রে আমরা এমন চিত্র আমাদের চোখে ধরা পড়েনি। তবে এবারেই কিন্তু আমরা দেখছি যে আসলে বাড়তি যে যাত্রী চাপ এবং ট্রেন সংখ্যা কম হওয়ার ফলে কিন্তু আমরা দেখি যে ট্রেনের ছাদে পর্যন্ত যাত্রী উঠে যাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা যে ট্রেনের কমলাপুর রেল স্টেশনের যে প্রবেশ পথ সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখছেন যে এখনও কিন্তু যাত্রীরা এখানে আসছেন, এবং যাত্রীদের যে ঢল সেটি কিন্তু আসলে এই যে প্রবেশদ্বার এটি দেখলেই বোঝা যায় যে এখনও কিন্তু আসলে মানুষ আসছেন এবং ট্রেনের অপেক্ষায় এখানকার প্ল্যাটফর্মগুলোতে বসছেন। এবং যে ট্রেনগুলো রয়েছে আসলে সেই ট্রেনগুলোতে জায়গা না পেয়েই কিন্তু আসলে তারা ট্রেনের ছাদে যাওয়ার চেষ্টা করছেন এবং অনেকে ছাদে উঠে পড়ছেন, এবং সেখানে আমরা দেখছি নারী শিশু থেকে শুরু করে অনেকেই সেখানে অবস্থান করছেন। আমরা যদি একটু আপনাদেরকে প্ল্যাটফর্মের চিত্রটি একটু দেখাতে চাই, সেক্ষেত্রে এখানে যে প্ল্যাটফর্মটি রয়েছে সেখানে আমরা দেখছি যে এখনও অনেকেই অপেক্ষমান রয়েছেন, যারা আসলে তাদের যে ট্রেন সেটি এখনও প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি। এখানে যে নির্ধারিত যে একটি চার্ট দেয়া থাকে ডিজিটাল বোর্ড, সেই ডিজিটাল বোর্ডে কিন্তু আসলে এখান থেকে দেখছেন যে আসলে কখন তাদের ট্রেনটি স্টেশনে প্ল্যাটফর্মে আসবেন এবং তারা উঠবেন। এবং এখানে প্ল্যাটফর্মে আসার পরেও আমরা দেখেছি যে প্ল্যাটফর্মে আসার পর যে ট্রেনগুলো প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে সেই ট্রেনগুলো আসলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, মানুষ উঠে বসে রয়েছেন, অথচ ট্রেনগুলো ছাড়ছে না। এই যে একটি ভোগান্তি, সেই ভোগান্তি নিয়ে কিন্তু আসলে মানুষের ক্ষোভ থাকলেও তারা যে ঈদে বাড়ি ফিরতে পারছেন সেই আনন্দের কাছে কিন্তু এই যে ভোগান্তি সেটি আসলে কিছুই না বলে তারা জানাচ্ছেন। তবুও তাদের দাবি হচ্ছে যে এই ভোগান্তি লাঘব করা, কারণ তারা যেহেতু টিকিট নিয়েছেন তারা স্বাচ্ছন্দ্যে যাত্রাটা করবেন সেটাই তাদের প্রত্যাশা। এবং এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, আমরা একদম কমলাপুর রেল স্টেশনের সামনে থেকে আমরা দেখেছি যে কয়েক স্তরে কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে। টিকিটের বাইরে কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না, যার ফলে কিন্তু আসলে প্ল্যাটফর্মে যে যাত্রী ভোগান্তি সেটি নেই। শুধুমাত্র একটিই ভোগান্তি, সেটি হচ্ছে যে শিডিউল বিপর্যয়। এবং এই শিডিউল বিপর্যয়কে রোধ করার জন্য আসলে রেলওয়ে কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা নিয়েছে সেটি আসলে জানার জন্য আমরা অপেক্ষায় আছি, এবং আমাদেরকে হয়তোবা কিছুক্ষণ পরে রেলওয়ে কর্তৃপক্ষ সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করে বলবেন যে আসলে আজকের যে এই যে ভোগান্তির যে চিত্রটি তৈরি হয়েছে সেটির আসলে কারণ কি। এবং সেটি জানার পরে কিন্তু আসলে আমরা বলতে পারবো, আপনাদের মাধ্যমে আসলে জানিয়ে দিতে পারবো যে এই যে ঈদে যে ট্রেনের যে শিডিউল বিপর্যয় সেটির আসলে কারণ। এবং আমরা এখনও দেখছি কিন্তু যে এখানে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে নির্ধারিত যে ট্রেনগুলো রয়েছে তার বাইরেও কিন্তু আসলে ঈদের যে যাত্রা সেই যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য কিন্তু আসলে বাড়তি যে ট্রেন সেগুলো কিন্তু যুক্ত করা হয়, এবং এই ঈদেও কিন্তু সেটি করা হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখছি যে এবারের ঈদে কিন্তু আসলে যে পরিমাণ যাত্রী আসলে রেলওয়েতে বা রেলে যাত্রা করছেন, আসলে সেই পরিমাণ রেল না থাকায় কিন্তু আসলে রেলে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি, এবং একটি ভোগান্তির চিত্র কিন্তু তৈরি হয়েছে। এবং আজকেই যেহেতু ঈদের আগামীকালকে যেহেতু ঈদ, আজকেই আসলে সবার বাড়ি ফেরার একটা প্রচেষ্টা, এবং অনেকে কিন্তু আসলে শেষ মুহূর্তে এসে ঈদের যে ছুটি সেটি পেয়েছেন, যার ফলে কিন্তু আসলে আজকে এই রেলে এত যাত্রীর চাপ। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ। আজিম, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীবাসীর ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে সদরঘাট রয়েছেন সহকর্মী ফাহিম ইউসুফ। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ফাহিম, যাত্রীর চাপ কেমন দেখছেন, কোনো ভোগান্তি আছে কিনা, বিস্তারিত জানাবেন। দেশের দক্ষিণাঞ্চলের যে অঞ্চলগুলো রয়েছে সেখানকার মানুষের কিন্তু প্রধান যে যান সেটি বলতে গেলে লঞ্চ,
এবং লঞ্চের উপর নির্ভর করে কিন্তু একটি নির্বিঘ্নের যাত্রীদের একটা প্রত্যাশা ছিল। এই মুহূর্তে আমি ঢাকার যে সদরঘাট লঞ্চ টার্মিনাল রয়েছে সেখানে রয়েছি। এই টার্মিনালের অবস্থা সকাল থেকেই অনেকটা দেখা যায় যে সকালে কিছুটা ভিড় থাকলেও যত বেলা বাড়ার সাথে সাথে কিন্তু অনেকটা স্থবির হয়ে পড়েছে। সাধারণত লঞ্চ টার্মিনালগুলোতে দেখা যায় ভোর থেকে সকাল 10টা-11টার মধ্যেই কিন্তু বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে যায়। এরপর যে বিকেলের লঞ্চগুলো থাকে বিকেল এবং রাতে পরবর্তীতে রওনা হয়। তো এই মুহূর্তে লঞ্চ টার্মিনালের সার্বিক অবস্থা যদি আমি বলতে চাই যে সকাল থেকে যে সকল যাত্রীরা যাচ্ছিলেন আমরা তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা জানান সকাল থেকে এখন পর্যন্ত কোনো লঞ্চ দেরিতে ছাড়েনি, সবগুলো সময় মতোই ছেড়েছে। কিন্তু গতকাল রাতে বেশ কয়েকটি লঞ্চ দেরি করায় কিন্তু দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। কিছুক্ষণ আগে লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এখানে ব্রিফ করেছেন এবং তিনি আমাদের জানান তারা নৌ পুলিশ এবং কোস্টগার্ড যারা রয়েছে তাদেরকে এখানে নিয়োজিত করেছেন যাতে একটি নির্বিঘ্নের ঈদ যাত্রীদের উপহার দিতে পারেন। এবং গতকালের যে দেরি হওয়ার ঘটনাটি তাকে বলা হয়েছে, তিনি জানান যে অতি দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি লঞ্চের যে দক্ষিণাঞ্চলের চাঁদপুর, ভোলা সহ অন্যান্য যে সকল অঞ্চলের যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এখনো আসছেন বিভিন্ন জায়গা থেকে, অনেকে অনেক আগে এসেই বসে থাকছেন। এমনকি বিকেলের অনেক যাত্রীরাও কিন্তু এখন এসে বসে আছেন শুধুমাত্র তাদের যেই যাত্রা সে যাত্রা নির্বিঘ্ন করতে আগে থেকে এসে অপেক্ষা করছেন লঞ্চের জন্য। পাশাপাশি লঞ্চ যাত্রায় এখন পর্যন্ত তেমন কোনো বড় কোনো দুর্ভোগের কথা শোনা যায়নি। সার্বিকভাবে এখানে যাত্রী এবং লঞ্চের সাথে নিয়োজিত যে সকল সংশ্লিষ্টরা রয়েছেন তাদের মতে এখন পর্যন্ত তারা একটি নির্বিঘ্নের যাত্রায় উপহার দিতে পেরেছেন। এছাড়া লঞ্চ টার্মিনালে যে সকল নিরাপত্তা কর্মী রয়েছেন সেখানে কিন্তু আলাদা একটি জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছে, যেহেতু কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে এসে পরিদর্শন করে গিয়েছেন। তো এখানকার সার্বিক পরিস্থিতি এখন নিরাপত্তা কর্মী দিয়ে ঘেরা। এছাড়া যাত্রী সাধারণ আসছেন তারা বলছেন যে ঈদের আগে বেশ কয়েকদিন আগে ছুটি না দেওয়ার ফলে কিন্তু এক ধরনের যাত্রীর চাপ বেড়ে গিয়েছে। গত ঈদ উল ফিতরে ঈদের কয়েকদিন আগে ছুটি দেওয়ার ফলে কিন্তু ঈদ উল ফিতরে তেমন একটি দুর্ভোগ পোহাতে হয়নি, কিন্তু এবার যেহেতু ঈদের আগে তেমন একটি সময় পায়নি যাত্রীরা, 2 দিন আগে অফিস আদালত ছুটি হওয়ার কারণে অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। যাত্রীদের একটি উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে যে সময়টিতে লঞ্চগুলো ছাড়ছে। এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ। ইশিকা। ফাহিম, অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে মহাসড়কে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 25 কিলোমিটার ও গাজীপুর চন্দ্রায় 10 কিলোমিটার রাস্তায় যানবাহনের অতি ধীর গতিতে বেড়েছে দুর্ভোগ। এ নিয়ে আরও জানাতে গাজীপুর ও টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম ও অভিজিৎ ঘোষ। শুরুতেই যাচ্ছি নজরুলের কাছে। নজরুল, যানজট পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ইশিকা, আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে ঈদে ঘরমুখো মানুষের চাপ কিন্তু বেড়েছে। এবং আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি চান্দনা চৌরাস্তা এলাকা, এখানে সকাল থেকেই আমি দেখতে পেয়েছি যে অর্থাৎ টঙ্গী স্টেশন হয়ে ময়মনসিংহের যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু এখনও আপনার যাত্রী কিন্তু আসছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনই কিন্তু ফ্লাইওভারের উপরের অংশ দিয়ে কিন্তু এখনো গাড়ি চলছে। এর পাশাপাশি যদি আমি নিচের অংশটা আপনাকে দেখাতে চাই, সেটা কিন্তু একদম ফাঁকা বলা চলে। এবং নিচের যে অংশ রয়েছে সেই অংশ কিন্তু গাড়ি আপনার ফাঁকাই রয়েছে। এছাড়া কিন্তু ফ্লাইওভারের যে উপরের অংশ রয়েছে অর্থাৎ সেই অংশের মধ্যে কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দীর্ঘ গাড়ির সারি এবং শেষ মুহূর্তের যে আপনার ঈদে ঘরমুখো মানুষের চাপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং মহাসড়কগুলোতে। তো এখানে পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ যেটা জানিয়েছে যে শেষ মুহূর্তে কিন্তু আপনার যে সাধারণ মানুষের চাপ সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ গাজীপুরের যে স্টেশনগুলো আছে সে সমস্ত স্টেশন কেন্দ্রিক কিন্তু যানজট বৃদ্ধি পেয়েছে। এবং আপনারা জানেন যে গাজীপুরের চন্দ্রা এলাকায় আশপাশের 12 কিলোমিটার পর্যন্ত কিন্তু যানজট বৃদ্ধি পেয়েছে। এছাড়া চান্দনা চৌরাস্তা এলাকার
আশপাশের এলাকাগুলো যেগুলো রয়েছে আশপাশের এলাকাও কিন্তু আপনার যানজট রয়েছে। এবং এছাড়া টঙ্গী থেকে আপনার চান্দনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে কিন্তু আপনার 7টি ফ্লাইওভার থাকলেও ফ্লাইওভার উপরেই কিন্তু যানজট আপনারা দেখতে পাচ্ছেন, নিচের অংশ কিন্তু ফাঁকাই রয়েছে। তো এইভাবেই কিন্তু মানুষের শেষ মুহূর্তের গড় যাত্রা ঈদের মানে গড়ে ফিরছেন মানুষ, সাধারণ মানুষের যে যার মতো পারছে সেভাবেই কিন্তু বাসে, ট্রাকে এবং পিক আপ ভ্যানে করে কিন্তু যার যার গন্তব্যে যাচ্ছেন। তো সব কিছু মিলে কিন্তু আপনার দুপুরের আগে হয়তো বা পরিবেশটা এরকম থাকবে না, স্বাভাবিক হয়ে আসবে এমনটাই কিন্তু জানিয়েছেন পুলিশ। তো আমার কাছে ছিল গাজীপুর থেকে এই সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি, আমাদের সহকর্মী টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন অভিজিৎ রায়। অভিজিৎ। নজরুল, আপনি যেমনটি বলছিলেন গাজীপুরের চিত্র, আসলে গাজীপুর থেকেই কিন্তু এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এই মহাসড়কটি উত্তরবঙ্গের মানুষ যাচ্ছে এই মহাসড়ক ব্যবহার করে। এবং আপনি জানেন যে গতকাল থেকে এই মহাসড়কটিতে ভোগান্তি শুরু হয়েছে। চিরচেনা সেই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ফিরে গিয়েছে, যদিও 4 লেনের সুবিধা রয়েছে, এরপরও এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে কিন্তু যানজটের কবলে পড়েছে। এবং আপনি জানেন যে যমুনা সেতুতে গত 24 ঘন্টায় 64,000-এর বেশি পরিবহন পারাপার হয়েছে এবং এর বিপরীতে 4 কোটির অধিক পরিবহন টাকার টোল আদায় হয়েছে। এবং এটি হচ্ছে যমুনা সেতুর ইতিহাসে সবচেয়ে বেশি টোল আদায় এবং পরিবহন চলাচল। এবং আপনি জানেন যে গত ঈদেও এই মহাসড়কটিতে প্রায় 51,000 পরিবহন পারাপার হয়েছিল। এবং এই মহাসড়কটিতে আপনি দেখতে পাচ্ছেন যে এই গতকাল থেকে এই যে দীর্ঘ সারি, কোথাও কোথাও এই মহাসড়কটিতে পরিবহনগুলো আটকে রয়েছে। এবং এই যারা খোলা ট্রাক এবং পিক আপ যোগে বাড়ি যাচ্ছেন তারা কিন্তু যে দুর্ভোগ সেটি কিন্তু চরম মাত্রায় পৌঁছে গিয়েছে। তারা বলছেন যে গণপরিবহন সংকটের কারণে তারা বাধ্য হয়ে তারা বাড়ি যাচ্ছেন খোলা ট্রাক এবং পিক আপে। আপনারা জানেন যে এই আজকে যে রোদ, পাশাপাশি যে গরম, এই অসহ্য গরম এবং রোদের মধ্যেও মানুষ কিন্তু এই বাড়ি ফিরছে খোলা ট্রাকে চেপে। এবং যারা শিশু এবং যারা নারী রয়েছেন তারা কিন্তু সবচেয়ে বেকায়দায় পড়েছেন এই যানজটের কবলে পড়ে। এবং ঘন্টার পর ঘন্টা তারা এই যানজটের কবলে পড়ছেন এবং তারা যাচ্ছেন তারপরেও ঈদে বাড়িতে এবং পরিবারের সাথে তারা ঈদ উদযাপন করবেন। এবং এই যে মহাসড়কের যে দীর্ঘ যানজট আমরা গতকাল থেকেই আমরা জানাচ্ছিলাম এই মহাসড়কটিতে, আসলে এই মহাসড়কটিতে 4 লেনের যে সুবিধা এরপরেও কিন্তু এই যানজটের কবলে রয়েছে। এবং সংশ্লিষ্টরা বলছেন যে মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি এবং সেতুতে দীর্ঘদিতে টোল আদায়ের কারণ সহ এই যে টোল আদায় বন্ধ থাকে, সব এই কারণে এই মহাসড়কটিতে যানজট সৃষ্টি হয়েছে। এবং বলছেন যে এই বিকল যে পরিবহনগুলো সেগুলো সরাতে যে সময় লাগে সেই সময়ের কারণে কিন্তু এই মহাসড়কটিতে যানজটের সৃষ্টি হচ্ছে। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ ইশিকা। ধন্যবাদ অভিজিৎ আপনাকে। ঈদযাত্রায় মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি জানাতে নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন ও শুভ ঘোষ। শুরুতেই যাচ্ছে বিল্লালের কাছে। বিল্লাল, যানজট কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ইশিকা, অসংখ্য ধন্যবাদ। ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কে আজকে সকাল থেকেই কোনো ধরনের যানজট নেই। মহাসড়কে আসলে নির্বিঘ্নেই যানবাহনগুলো চলাচল করছে। আজকে ঢাকামুখী লেনে যানবাহনের চাপ থাকলেও চট্টগ্রামমুখী লেনে যানবাহনের চাপ কিছুটা কম, যেটি গত 2 দিন বাড়তি যানবাহনের চাপ আমরা দেখেছি। তবে ঢাকা সিলেট মহাসড়কে আজও বাড়তি যানবাহনের চাপ রয়েছে, বিশেষ করে তারাবো, বরপা এবং রূপসী এলাকাতে সেখানে কিন্তু যানবাহনের চাপ রয়েছে। এই সড়কটি আসলে 2 লেন, ফলে বাড়তি যানবাহনের চাপও সৃষ্টি হয়েছে। তবে হাইওয়ে পুলিশের সদস্যরা এই দুটি মহাসড়কের যে 11টি পয়েন্ট দিয়েছে সেখানে কিন্তু তাদের যে তৎপরতা সেটি চলমান রেখেছেন, ফলে মহাসড়কের কোথাও আসলে কোনো ধরনের যানজটের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে যাত্রীদের যে চাপ সেটি কিন্তু আজও রয়েছে। এই মুহূর্তে একটু সরাসরি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে দেখাতে চাই যে মহাসড়কের পাশে থাকা বাস কাউন্টারগুলোতে আজও যারা পূর্ব দক্ষিণ অঞ্চল তারা কিন্তু বাড়ির পথে রওনা হচ্ছেন। এবং সকাল থেকে এই মহাসড়কে যাত্রীদের যে ঢল সেটি কিন্তু ছিল। বাস কাউন্টারগুলোতে অনেকে অপেক্ষা আছেন, কেউ 1 থেকে 2 ঘন্টার সময় ধরে অপেক্ষা করছেন কখন আসলে তাদের বাস আসবে, সেই অপেক্ষায় কিন্তু এখনো আছেন। তবে এছাড়া যাত্রীদের যে অভিযোগ, প্রতি বছরের মতো এবছরও আসলে এই ঈদের 2 দিন আগে
বাস কাউন্টারগুলো কিন্তু যে বাড়তি ভাড়া, সেই বাড়তি ভাড়া কিন্তু তারা আদায় করছেন। এছাড়া আসলে তেমন কোনো দুর্ভোগ এবার ঈদেও কিন্তু হয়নি। এর পাশাপাশি পশুবাহী যানবাহনের যে চাপ, সেটিও কিন্তু আজকে এই দুটি মহাসড়কে অনেকটাই কমেছে। বিশেষ করে আজকে পোশাক কারখানার যারা শ্রমিক রয়েছেন, কর্মকর্তা কর্মচারী রয়েছেন, সেই ধরনের যাত্রীদের চাপই এখন আসলে এই মহাসড়কে এখন পর্যন্ত রয়েছে। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের অংশের যে 30 কিলোমিটার, সেই পুরো এলাকাতে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। একই সঙ্গে ঢাকা সিলেট মহাসড়কের 21 কিলোমিটার এলাকার মধ্যে কিন্তু যানবাহন চলাচল করছে। পুলিশের পক্ষ থেকে তাদের তৎপরতা চালাচ্ছেন। একই সঙ্গে নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতও চলছে। সেই সঙ্গে আসলে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবসহ তারাও কিন্তু সড়ক মহাসড়কের অপকর্ম রোধে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। এই হচ্ছে আমার কাছে এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের সবশেষ পরিস্থিতি। আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হবেন সিরাজগঞ্জ থেকে সহকর্মী, আমরা তার কাছ থেকে জানবো যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সিরাজগঞ্জের এই মুহূর্তের কি পরিস্থিতি। বিলাল, আপনি যেমনটা বলছিলেন যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার এই সিরাজগঞ্জের মহাসড়কেও কিন্তু কোনো প্রকার প্রতিবন্ধকতা, যানজট বা ধীরগতি কোনোটাই নেই। তবে মহাসড়ক জুড়ে আছে উপচে পড়া গাড়ির চাপ, যানবাহনের কিন্তু প্রচন্ড চাপ আছে। আমরা দেখেছি সকাল থেকে যে সকাল 9টার পর থেকে কিন্তু যানবাহন আবার বাড়তে থাকে, এরপর থেকে আবার যানবাহন একটু কমেছিল, মাঝখানে আবার কিন্তু বেড়েছে। আমরা এখন আবার দেখছি যে যানবাহনের চাপটা একটু কম আছে। এটার কিন্তু মূলত কারণ হলো যে টাঙ্গাইলে যমুনা সেতু পূর্ব পাড়ে যে যানজটটা আছে, যানজটটা যখন একটু ছাড়ছে ওইখান থেকে কিন্তু প্রচুর পরিমাণের যানবাহনগুলো এইদিকে চলে আসছে। এরপরে যখন আবার ওইদিকে যানজটটা পড়ছে তখন কিন্তু এই মহাসড়কে যানজট বা চাপটা কিন্তু আসলে কমছে। তাছাড়া কিন্তু মহাসড়কের যান চলাচল নির্বিঘ্ন রাখতে সচেষ্ট রয়েছে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষগুলো আছে, পুলিশ থেকে শুরু করে সবাই। আমরা একটু কথা বলবো যে হাইওয়ে পুলিশের যে বগুড়া রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আছেন উদয় কুমার, তার সঙ্গে। এখন মহাসড়কে যান চলাচল কেমন আছে, কোনো প্রতিবন্ধকতা দেখছেন কিনা? না, এই মুহূর্তে কোনো প্রতিবন্ধকতা নেই, আমাদের এখানে অনেকটাই স্বাভাবিক। এই মুহূর্তে আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই এবং যে ভলিউম ট্রাফিক আসছে আমরা সেটাকে সুন্দরভাবে পার করে দিতে পারছি। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটা বলছিলেন আসলে মহাসড়কে কোনো প্রতিবন্ধকতা নেই। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকাল রাত 12টা পর্যন্ত কিন্তু প্রচুর যান এসেছে এই মহাসড়ক দিয়ে। 24 ঘন্টায় কিন্তু যমুনা সেতুতে টোল আদায় হয়েছে 4,10,00,000 টাকারও বেশি, যা কিন্তু এখন পর্যন্ত রেকর্ড। এবং রেকর্ড সংখ্যক পরিবহন কিন্তু যমুনা সেতু পারাপার হয়েছে। এর ফলে যে চাপটা ছিল সারা রাতে কিন্তু প্রচন্ড মহাসড়কে চাপ ছিল, সেই চাপটা কিন্তু সকালের দিক থেকে এসে একটু কমেছে। তবে তারা কিন্তু ধারণা করছেন যে সময়ের সঙ্গে সঙ্গে মহাসড়কে চাপ আবার বাড়বে, যেহেতু টাঙ্গাইলে যে গাড়িগুলো আটকে আছে সেই গাড়িগুলো যখন সিরাজগঞ্জে মহাসড়কে আসবে এবং যেহেতু 22 জেলার গাড়িগুলো এই মহাসড়কটা দিয়ে আসবে, ফলে এই মহাসড়কে কিন্তু ব্যাপক চাপ আসবে এবং সেই চাপটাকে কিন্তু তারা সামাল দিয়ে সুন্দর নির্বিঘ্ন ঈদ যাত্রাটাই রাখবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। ইশিকা, শুভ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদ যাত্রার খবর জানছিলাম সহকর্মীদের কাছে। কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া পরিস্থিতি, এ নিয়ে কথা বলছেন আবহাওয়াবিদ। সরাসরি যাচ্ছি সেখানে। আর সেই সাথে এখন কয়েকদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে, তো ঈদের দিন আসলে বৃষ্টি হবে কি হবে না, বা উৎসবের দিন যেহেতু ওই দিনের আবহাওয়া আসলে কেমন থাকবে? জি, আপনাকে ধন্যবাদ। সবাইকে ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা। আগামী কালকে ঈদ, আমরা যে আবহাওয়ার পূর্বাভাস দিয়েছি তাতে বলেছি আপনার বরিশাল, চট্টগ্রাম, সিলেট এবং ঢাকার পূর্বাঞ্চল এসব এলাকার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আর এছাড়া ঢাকা সহ ঢাকার পশ্চিমাঞ্চল, তার সাথে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকতে পারে। তবে সেই সাথে আপনার ঢাকার পশ্চিমাঞ্চল, রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের একটি জায়গায় বিক্ষিপ্তভাবে মৃদু ধরনের তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি যে আগামীকালকে ঢাকার সার্বিক যে আবহাওয়া সেটি ভালো থাকার সম্ভাবনা অনেক বেশি। আমরা আশা করছি যে আগামী 2 থেকে 3 দিন আবহাওয়ার যে অবস্থা সামগ্রিকভাবে সেটা প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সিলেট, চট্টগ্রাম এবং ঢাকার পূর্বাঞ্চল ব্যতীত উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা সারা দেশে তেমন নেই। তাপপ্রবাহ
লঘুচাপ বা ঝড় বৃষ্টির কোনো আভাস আছে কিনা এই মাসে? জি দেখুন, সমুদ্রে এই মুহূর্তে কোনো লঘুচাপ নেই। আমরা আশা করছি যে আগামী এক সপ্তাহের মধ্যে সমুদ্রে এরকম লঘুচাপ আসার সম্ভাবনা খুব কম রয়েছে। আর এছাড়া স্থানীয়ভাবে কিছু কিছু জায়গাতে মৃদু ধরনের বাতাস সহ আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেগুলোর পরিমাণ খুবই বিক্ষিপ্ত এবং খুবই কম এবং বিক্ষিপ্তভাবে হতে পারে। আমরা বলতে পারছি যে হচ্ছে এই কালকের ঈদের দিন আসলে ঢাকাবাসী যারা আছে তারা খুব নির্বিঘ্নে আসলে কাটাতে পারবে। জি, আমরা আশা করতে পারি যে আগামীকালকে যেহেতু দেশের সামগ্রিক আবহাওয়ার অবস্থা সেটি ভালো থাকার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি ছাড়া উল্লেখযোগ্য তেমন কোনো সম্ভাবনা আবহাওয়াগত দিক থেকে নেই। চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ ময়দানে। প্রস্তুত রয়েছে ঈদগাহ মাঠ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, কটা নাগাদ ঈদের জামাত শুরু হবে, বিস্তারিত জানাবেন। আগামীকাল সকাল 7:30টায় মূলত প্রতাপনগরের জামাতুল ফালাহ যে মসজিদ রয়েছে সেটিতে ঈদের প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এই দুইটি জামাত কিন্তু এই প্রধান ঈদ জামাতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে কিন্তু এই জামাতের যে আনুষঙ্গিক কার্যক্রম সেটি প্রায় যাদের যে ব্যবস্থাপনা সেটি অনেকাংশেই শেষ হয়েছে। এখন শুধু শেষ মুহূর্তের যে ফ্যান থেকে পাখা থেকে শুরু করে যেগুলো শেষ মুহূর্তের যেসব প্রস্তুতি রয়েছে সেসব প্রস্তুতি সম্পন্ন করছেন সিটি কর্পোরেশনের কর্মী থেকে শুরু করে যারা এই প্যান্ডেলের বা এই সামিয়ানার দায়িত্বে রয়েছেন তারা কিন্তু এই কাজগুলো করছেন। পাশাপাশি গতকালকে নগর মেয়র কিন্তু এই ঈদ জামাত পরিদর্শন করেছেন। ঈদ জামাতে যে মাঠ সেটি পরিদর্শন করে তিনি সাংবাদিকদের যেটি বলেছেন যে আগামীকাল সকালে এখানে দুইটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, একটি হচ্ছে সকাল 7:30টা আর সকাল 8:30টায়। পাশাপাশি নগরের 41টি ওয়ার্ডে যতগুলো ঈদগাহ রয়েছে এবং মসজিদ রয়েছে সবগুলোতে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং যদি বৃষ্টি হয় তাহলে ঈদগাহে না হয়ে অনেকগুলো এলাকায় বা অনেকগুলো ওয়ার্ডে মসজিদে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তেমনি কিন্তু নগরের পাশাপাশি জেলার সবগুলো উপজেলায় কিন্তু সকাল 7টায়, আবার 7:30টায়, আবার 8টায়, আবার 8:30টায় কিন্তু এই টাইমের মধ্যেই ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে সবগুলো উপজেলা এবং নগরের 41টি ওয়ার্ডে জামাতের যে মাঠ রয়েছে সেই মাঠের যে প্রস্তুতি সেটি শেষ করা হয়েছে এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতি মাইক লাগানো থেকে শুরু করে আনুষঙ্গিক যেসব কার্যক্রম সেটি করছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং যারা এই প্যান্ডেলের দায়িত্বে রয়েছেন তারা কিন্তু শেষ মুহূর্তের যেই প্রস্তুতি সম্পন্ন করছেন। তবে চট্টগ্রামে গত দুদিন ধরে বৃষ্টি না থাকার কারণে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু কাজ করে যাচ্ছে, কারণ বৃষ্টি হলে হয়তো মাঠে বা নামাজ পড়া সম্ভব হতো না, সেজন্য কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে নগরবাসীর মাঝে আলাদা একটি উৎফুল্ল কাজ করছে। আর ইতিমধ্যে কিন্তু পুরো চট্টগ্রাম এক রকমের ফাঁকা বলা যায়, কারণ চট্টগ্রামের বাইরে যারা থাকেন তারা কিন্তু অনেকে নিজ নিজ গন্তব্যে বন্ধ হওয়ার পর থেকে চলে গেছেন, সেই জন্য অনেকাংশে পুরো চট্টগ্রাম এক রকমের ফাঁকা বলা যায়। সেই জন্য এবার ঈদ জামাতও কিন্তু নির্বিঘ্নে মানুষ ঈদের জামাত অংশগ্রহণ করতে পারবেন এবং কোনো ধরনের ত্রুটি হবে না বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী থেকে বলা যায় যদি এখানে এই জামাতটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ র্যাবের পক্ষ থেকে কিন্তু কয়েকবার পরিদর্শন করে তারা আইন শৃঙ্খলায় কোনো ধরনের হুমকি নেই বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছে, র্যাবের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। নিরাপত্তায় কিন্তু কোনো ধরনের ঘাটতি রাখেনি আইন শৃঙ্খলা বাহিনী, কারণ তারা যেটি বলছেন টহল পুলিশের পাশাপাশি 3-4 স্তরের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং সাদাপোশাক পোশাকেও কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। তো যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আলাদা বাড়তি নজরদারি রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। চট্টগ্রামের যে প্রধান ঈদ জামাত সেই জামাতটিতে কিন্তু আগামীকাল সকাল 7:30টায় প্রথম ঈদ জামাত এবং সকাল 8:30টায় দ্বিতীয় ঈদ জামাত হওয়ার কথা রয়েছে। ঈদ জামাতের প্রস্তুতি নিয়ে চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ। নাজিম, অনেক ধন্যবাদ আপনাকে। শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানি পশুর হাট। দেশের বিভিন্ন বাজারে বেচাকেনার দর কষাকষিতে ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। বিস্তারিত জানাতে সাভার ও বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন ও SS সোহান। ইমন, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন বিক্রেতারা? আমি এই মুহূর্তে রয়েছি সাভারের পৌরসভার যে একমাত্র পশুর হাট সেই হাটে এবং
এখানে কিন্তু দেখতে এখনকার চিত্রটি যদি দেখায় যে গত রাত থেকে কিন্তু হাটে বলা চলে যে অনেকটাই কিন্তু যে কুরবানি যে পশু সেটি কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে আসছিল এবং এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে সেটি কিন্তু অর্ধেকেরও অর্ধেকেরও কিন্তু কমে চলে আসছে এখানে যে সমস্ত যে পরিমাণ পশু ছিল সেটি যেহেতু রাতে পোহালেই মুসলিম উম্মাদের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে এবং সে উপলক্ষেই কিন্তু শেষ সময়ে কিন্তু যারা পশু ক্রেতা রয়েছেন তারা কিন্তু এই হাটে এসে কিন্তু তারা এখন জমায়েত হচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে হাটে এখন যে পরিমাণ পশু রয়েছে তার চেয়েও কিন্তু কয়েক গুণ বেশি কিন্তু ক্রেতার আগমন ঘটেছে এই সাভার পৌরসভার যেই একমাত্র যে পশুর হাটটি এবার বসেছে ঈদ উপলক্ষে সেই হাটে এবং আমরা দেখছি যে যারা যারা বিক্রেতা আছে তারাও কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন যেহেতু যে পশু যে পরিমাণ পশু রয়েছে তার চেয়ে ক্রেতাদের আনাগোনা যেহেতু বেশি এবং যে দামটি হাঁকছেন সেই দামের খুব কাছাকাছি যেহেতু তারা বিক্রি করতে পারছেন এই কারণে কিন্তু যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন তারা বলছেন যে যেহেতু পার্শ্ববর্তী দেশ থেকে অন্যান্য বছর যে সমস্ত পশুগুলো দেশে প্রবেশ করে সে কারণে কিন্তু দেশীয় যে সমস্ত পশুগুলো থাকে সেগুলো কিন্তু তারা আর ওইভাবে দাম পান না সারা বছর পরে যে এই ঈদ উপলক্ষে যে হৃষ্টপুষ্টগুলো করেন তারা এই ঈদ উপলক্ষে তারা একটা ভালো দাম পাবেন সেটি থেকে কিন্তু তারা বঞ্চিত হন তবে এবছরের চিত্রটা কিন্তু অনেকটাই ভিন্ন যেই পরিমাণ পশু এই হাটগুলোতে উঠেছে সেই হাটের কিন্তু তারা ক্রেতার সংখ্যাটাও বেশি থাকাতে কিন্তু তারা তাদের যে কাঙ্ক্ষিত দাম সেটি কিন্তু পাচ্ছেন আমরা সকাল থেকে যে হাটগুলো ঘুরে দেখেছি যে সাভার আশুলিয়া মিলিয়ে এবার কিন্তু সাভার উপজেলাতে মোট 11টি হাট বসেছে সেই 11টি হাটের মধ্যে কিন্তু অধিকাংশ হাটেই দেখছি যে ক্রেতারা কিন্তু তাদের যেই পছন্দের বা চাহিদা অনুযায়ী যে পশু না থাকায় কিন্তু তারা অনেকেই কিন্তু তারা এই যে কুরবানির পশু না কিনেও কিন্তু ফিরে যাচ্ছেন সব মিলিয়ে বলা চলে যে এখনো পর্যন্ত সাভারে যে সংখ্যক পশু রয়েছে তার চেয়ে বেশি কিন্তু ক্রেতা রয়েছে তাই এই ক্রেতা বিক্রেতা উভয়ই কিন্তু যেহেতু এবার বড় গরুর তুলনায় কিন্তু ছোট এবং মাঝারি জাতের সাইজের যে গরুগুলো ছিল সেগুলোর কিন্তু সবচেয়ে ভালো দাম পেয়েছেন এবং এগুলোর প্রতি কিন্তু ক্রেতাদের আগ্রহ বেশি ছিল তাই সব মিলিয়ে এখন পর্যন্ত বলা চলে যে বিক্রেতা যারা রয়েছেন তারা খুশি এবং ক্রেতারাও শেষ সময় তাদের পছন্দের কোরবানির পশুটি কিনতে কিন্তু হাটে এসে ভিড় করছিলেন তো এই ছিল আমার কাছে সাভারের কোরবানির পশু হাট থেকে সর্বশেষ খবর এই বিষয়ে আমাদের সহকর্মী রয়েছেন অপর প্রান্তে সোহান তার কাছে চলে যাব তিনি জানাবেন বাগেরহাটের পশুর বেচা কেনার সর্বশেষ খবর সোহান কোরবানি যত ঘনিয়ে আসছে হাটে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে এবং ক্রয় বিক্রয়ের ব্যস্ততা কিন্তু তাদের বৃদ্ধি পাচ্ছে আমরা দেখেছি সকাল থেকে বাগেরহাট জেলার সব থেকে বড় যে পশুর হাট রয়েছে ফকিরহাট উপজেলার বেতাগা পশুর হাট সেখানে কিন্তু ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় আমরা দেখেছি কিছুক্ষণ আগে এই হাটটিতে মুষলধারে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে এই হাট কিন্তু কর্দমাক্ত হয়ে গেছে এরপরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রেতা বিক্রেতাদের ভিড় কিন্তু কমেনি তবে এবারে হাটে গরুর দাম নিয়ে কিন্তু বিক্রেতাদের মাঝে অসন্তোষ রয়েছে তবে ক্রেতাদের দাবি হচ্ছে এবারে পশুর দাম কিন্তু তাদের সাধ্যের মধ্যে আছে তবে বিক্রেতারা বলছেন যে খাবারের দাম আনুষঙ্গিক অন্যান্য সব বিষয় মিলে এবার খামারিরা লচে পড়বেন আমি যদি বাগেরহাট জেলার পুরো কোরবানির পশুর চিত্র আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে বাগেরহাটে এবার 85,000-এর বেশি পশু লালন পালন করা হয়েছে এই কোরবানি উপলক্ষে এর মধ্যে 31,000 গরু এবং 20,000 ভেড়া রয়েছে মহিষ এবং অন্যান্য পশু রয়েছে এবং হাটের হাসিলের বিষয়ে যদি বলি বাগেরহাটের এই যে সব থেকে বড় পশুর হাট এখানে কিন্তু 6% করে খাজনা নেওয়া হচ্ছে যেটা সরকারি যে নির্ধারিত রেট সেই রেটের থেকে প্রায় 3.5% বেশি বিষয়টি অবশ্য উপজেলা প্রশাসন ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তবে এখন পর্যন্ত সেই 6% হাসিলই নিচ্ছেন এই হাটের যারা ইজারাদার রয়েছেন তারা এছাড়া বাগেরহাটে এবার কোরবানি উপলক্ষে মোট 33টি হাটে গরু ক্রয় বিক্রয় হয়েছে প্রতিটি হাটেই জাল মেশিন শনাক্তের মেশিন
আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি আমরা দেখেছি। সব মিলে বাগেরহাটের পশুরহাট শান্তিপূর্ণভাবে মিলেছে বলে আমাদেরকে জানিয়েছে। বাগেরহাটের বেতাঘাট থেকে এই ছিল কোরবানির পশুরহাটের সর্বশেষ খবর। সোহান, অনেক ধন্যবাদ আপনাকে। দেশে চামড়া শিল্পের বড় একটি যোগান আসে কোরবানির ঈদে। তবে এবছর কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা পড়েছেন নানা সংকটে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, সংকটের কারণ নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? ইশকে, আপনি যেমনটি বলছিলেন যে দেশের সিংহভাগ চামড়ার চাহিদার মেটে কিন্তু এই কোরবানির ঈদে। আপনি জানেন যে কালকে কোরবানির ঈদ, এই ঈদকে সামনে রেখে কিন্তু কুষ্টিয়ার যে চামড়ার আড়তগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। কিন্তু নানা সংকটে কিন্তু দীর্ঘ দিন ধরে এই চামড়া যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু নানামুখী সংকটের মধ্যে পড়েছে। আমি এখানকার যারা চামড়া ব্যবসায়ী তাদের সাথে কথা বলেছি। তাদের যেটি দাবি যে আসলে দীর্ঘদিন ধরে এই যে লবণের দাম বৃদ্ধি, শ্রমিকের মজুরি বৃদ্ধি পাচ্ছে, এর কারণে কিন্তু তারা কোনোভাবেই চামড়া কিনে সামাল দিতে পারছেন না। এছাড়াও সরকার এবছর যে চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে তাতেও কিন্তু তারা সন্তুষ্ট নয়। তারা বলছেন যে দাম নির্ধারণ করে দেয়া হয়েছে, এই যে পরিমাণ লবণ এবং শ্রমিকের দাম বেড়েছে, আসলে সেই তুলনায় কিন্তু সরকার যেটা করেছে সেটা তাদের মতো সামঞ্জস্য হচ্ছে না। তাই তারা অনেকটাই সংকটে পড়েছে। এবছর কুষ্টিয়া জেলায় কিন্তু চামড়া যে সংগ্রহ এবং প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, সেটা নিয়ে কিন্তু নানামুখী সমস্যার কথা বলছেন যারা এখানকার আড়তদার রয়েছে চামড়ার। আমার সাথে একজন আড়তদার রয়েছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আসলে আগামীকালকে কোরবানির ঈদ, এই ঈদকে সামনে রেখে চামড়া সংরক্ষণের কতটুকু প্রস্তুতি আপনাদের সম্পন্ন হয়েছে এবং কি কি সমস্যার মধ্যে আপনারা এবছর পড়েছেন? আসলে সরকার যে দাম দিয়েছে সেই দামে তো আমরা কোম্পানির চামড়া নিবে না। এখন লবণের দাম বেশি, একটা লেবারের দাম বেশি, সব মিলে আমরা খুব একটা নাজেহালের ভেতর রয়েছি। এখন কোম্পানিরা যদি সরকারের দামে নেয় তাহলে আমরা বেঁচে যাবো। কোম্পানিরা সরকার দামে নিবে না, সরকার একটা দাম বেঁধে দিছে কিন্তু ওই দাম আমাদের বিক্রি হবে না। এটা আমরা খুব ইয়ের ভেতর রয়েছে, একটা নাজেহালের ভেতর রয়েছে। যেমনটি শুনছিলেন ইশিকা, আসলে এই যে নানামুখী সমস্যার কারণে কিন্তু দেশের সম্ভাবনাময় একটি শিল্প, এই চামড়া শিল্প কিন্তু নানা সংকটের মধ্যে পড়েছে। আর এদিকে আমরা কুষ্টিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে চামড়া এবং যা এই কেনার জন্য যাবতীয় যে ব্যবস্থা সেটা কিন্তু তারা গ্রহণ করেছেন। তবে বিজিবির পক্ষ থেকে আমরা দেখেছি চামড়া পাচার রোধে কিন্তু নানামুখী পদক্ষেপের চিত্র আমরা দেখেছি। এই ছিল কুষ্টিয়ার চামড়ার আড়ত থেকে আমার কাছে সর্বশেষ খবর। ইশিকা। তিতাস, অনেক ধন্যবাদ আপনাকে। চামড়া ব্যবসা নিয়ে সংকটে পড়েছেন ব্যবসায়ীরা, সর্বশেষ তথ্য জানছিলাম কুষ্টিয়া থেকে। ঈদুল আজহার টানা ছুটিতে এবারও সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে লাখো পর্যটক সমাগমের আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। এরই মধ্যে তারকামানের সহ 5.5 শতাধিক হোটেল মোটেলের 50% কক্ষ বুকিং হয়েছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর, পর্যটকদের আগমন উপলক্ষে নিরাপত্তা নিয়ে কি বলছেন প্রশাসন? যেমনটি বলছিলেন, কক্সবাজারের কোরবানির ঈদের আজাহাতে কক্সবাজার নবরূপে সজ্জিত হচ্ছে। কক্সবাজারের হোটেল মোটেল গেস্ট হাউসগুলোতে নবরূপে তাদের রং চুনকামি শেষ করেছে। যেহেতু গত কয়েকদিন ধরে বৃষ্টি ছিল, কক্সবাজারের আবহাওয়া এখন রৌদ্রোজ্জ্বল এবং সবকিছু সুন্দর পরিবেশ। কক্সবাজারের যে হোটেল মোটেল মালিক সমিতি এবং গেস্ট হাউস মালিক সমিতি আমাদেরকে যেটা জানিয়েছেন, তাদের প্রায় 50% রুম বুকিং পেয়েছে এবং আগামী কয়েকদিনে তারা জেলা প্রশাসন সহ কক্সবাজারের যে তারা তাদের জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছে এবং তারা আমাদেরকে জানিয়েছে যে তারা প্রায় 10 দিন মতো বন্ধ থাকবে। সেক্ষেত্রে তারা আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হলো যে তাদের যেই ব্যবস্থাপনাটি তারা পরিপূর্ণভাবে কক্সবাজারের সমুদ্র সৈকতের পর্যটকরণে প্রস্তুত এবং সেবা দিতে তারা প্রস্তুত রয়েছে। এবং তারা আমাদেরকে আরও নিশ্চিত করেছেন যে কক্সবাজারের যেহেতু অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে, সেক্ষেত্রে কক্সবাজারের যে বিষয়টি সেটি তারা ভালোভাবে পর্যটকদের জন্য নিরাপত্তা নিশ্চিত ঢাকা থাকবে বলে পুলিশ সহ সংশ্লিষ্ট প্রশাসন আমাদেরকে জানিয়েছে। এবং এবারে আশা করতেছে কক্সবাজারে বিপুল পরিমাণ পর্যটক আসবে এবং পর্যটন ব্যবসায়ীরা তারা আশায় বুক বেঁধে রয়েছে। যেহেতু ঈদের পরে কোরবানির ঈদ এবং যেই ব্যবসা ক্ষতি হয়েছে তারা এবার ব্যবসা করে সেটি পুষিয়ে দিতে পারবে বলে আমাদেরকে জানিয়েছে। এটা ছিল সর্বশেষ, সেটা আমার কাছে। আব্দুর রহমান, অনেক ধন্যবাদ আপনাকে।